রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় নাকি সংলাপ এখনো স্পষ্ট করতে পারেনি আওয়ামী লীগ। দলটির মধ্যেই ভিন্ন মত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন। প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেন, আমি বলেছি আমন্ত্রণ জানাবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংলাপের নামে দ্বিমুখী আচরণ করছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। যে কোনো আলোচনার আগে শর্ত জুড়ে দিলেন ক্ষমা চাওয়ার। মার্চে চালু হচ্ছে কলকাতা বাংলাদেশ যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা। নৌবন্দরগুলো ঢেলে সাজাচ্ছে মন্ত্রণালয়। অমর একুশে বই মেলার আগে লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীদের ব্যস্ততা। ছাপাখানায় মিলছে না দম ফেলার ফুসরত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আত্মহত্যার ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। তদন্ত কমিটি গঠন, রহস্য উদ্ঘাটনে তৎপর পুলিশ। এবং অনিশ্চিত ব্রেক্সিটের ভবিষ্যৎ। ব্রিটিশ পার্লামেন্টে চুক্তি নিয়ে ভোটাভুটিতে থেরেসা মের শোচনীয় পরাজয়। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধী দলের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী আবারও সংলাপে বসবেন নাকি গণভবনে শুধুই শুভেচ্ছা বিনিময় হবে, এ বিষয়টি এখনও স্পষ্ট করতে পারেনি সরকারি দল। সংলাপ প্রসঙ্গে গতকাল ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। দলগুলোর সঙ্গে সংলাপ হবে এইচ.টি. ইমাম বিষয়টি স্পষ্ট করলে ওবায়দুল কাদের বলছেন সংলাপের খবর মন গড়া। নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর রাজনীতির মাঠে গুঞ্জন। আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দলের এক যৌথ সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। তার একদিন পরে বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন, তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেই বসছেন প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন। সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। আমন্ত্রণ জানানো। এর কিছুক্ষণ পরে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় ওবায়দুল কাদের বলেন, সংলাপের বিষয়টি সাংবাদিকদের মন গড়া। প্লিজ, আমি সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, প্রধানমন্ত্রী একবারও সংলাপের কথা বলেন, আমি বলেছি আমন্ত্রণ জানাবেন, আমি তো সংলাপের কথা বলি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংলাপের নামে আওয়ামী লীগ দ্বিমুখী আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুবদলের আহত এক নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে কোনো আলোচনার আগে ওবায়দুল কাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ব্লুপ্রিন্ট করেছিল যে কেউ জানবে না, তা ফাঁকা মাঠে ঠিকই গোল দিয়ে দেবে। নির্বাচনকে পক্ষে নেওয়ার জন্য যত অপকরণের কৌশল দরকার তারা তা নিয়েছে। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই জাতির কাছে মাপ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারটার জন্য তারপর অন্যান্য জাতি, দল, মৎস্যকরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে।
জোটগতভাবে নয়, আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলগতভাবে অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে ধানমন্ডিতে ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দু সপ্তাহের মাথায় এবার সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত ও উপজেলা নির্বাচন নিয়ে সরগরম রাজনৈতিক মহল। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব অনুযায়ী ৪৩টি নারী আসনে সংসদ সদস্য হবেন আওয়ামী লীগ থেকে। এজন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে মঙ্গলবার সকাল থেকেই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। ৩০,০০০ টাকা মূল্যের এই মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন ফর্ম সংগ্রহ করে সম্ভাব্য প্রার্থীরাও তাদের ত্যাগ ও যোগ্যতা অনুসারে আশাবাদী চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে। মাননীয় প্রধানমন্ত্রী উনি সবার থেকে বেশি ভালো জানেন যে কাকে কোথায় দিলে কোন কাজটি তারা করতে পারবে। নারীদের অধিকার বাস্তবায়নের জন্য, সম অধিকার বাস্তবায়নের জন্য আমি কাজ করার চেষ্টা করব। উনি যাকে মনে করবেন উনি তাকেই নেবেন, আমাকেই নেবেন সেটা আমি বলছি না, যে উনি এটা ভালো বুঝবেন। যারা যোগ্য এবং যারা নিবেদিত আওয়ামী পরিবারের তাদেরকে যদি বাছাই করা হয়, সেখানে আমার কথাটি বিবেচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখছি। নারীদের ক্ষেত্রে যে অগ্রগতিটা আসছে শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্যই আমি সালমা এই মনোনয়নপত্রটা কিনলাম। এদিকে ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ উপলক্ষে ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় দলের বর্ধিত সভা। সেখানে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জোটগত নয়, আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলগতভাবে অংশ নেবে বলে জানান তিনি। উপজেলা নির্বাচন আগামী মাসে নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে। উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি। এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করিনি। এমনকি সিটি কর্পোরেশন নির্বাচনও আমরা দলীয়ভাবে করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আকাশপথে পণ্য পরিবহনে খরচ কমবে, প্রত্যাশা ব্যবসায়ীদের। এবার নৌপথে ভারত যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশিরা। আগামী মার্চে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আসামের গুয়াহাটি পর্যন্ত জাহাজে যাত্রী চলাচল শুরু হবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, আরামদায়ক ভ্রমণ দুদেশের পর্যটন ও অর্থনীতিতে খুলবে নতুন দুয়ার। নৌ যোগাযোগের সম্ভাব্য সব দিক বিবেচনা করতে কাল বৈঠকে বসছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। এহসান জুয়েলের রিপোর্ট। এদেশের ভ্রমণ পিয়াসী মানুষের স্বপ্ন সত্য হতে যাচ্ছে। এবার দুই পারের সবুজ প্রকৃতি দেখে আর নদীর কলতান শুনতে শুনতে জাহাজে ভ্রমণ করে যাওয়া যাবে ভারত। নৌ প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করছে ১৯৭২ সাল থেকে। গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে এসওপি অনুসারে আগামী মার্চ মাস থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরুর ব্যাপারে এর মধ্যে আগ্রহ দেখিয়েছে দুটি কোম্পানি। এর মধ্যে আরভি বেঙ্গল গঙ্গা ভারতের আর জার্নি প্লাস প্রতিষ্ঠানটি বাংলাদেশের। মূলত ভারতের কলকাতা হয়ে বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা আসবে এই রুটের জাহাজ। পরে ঢাকা, মাওয়া, আরিচা, সিরাজগঞ্জ, চিলমারি হয়ে যাবে আসামের গুয়াহাটি। এই উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। ৩১টা নদী বন্দর, তার মধ্যে 6টা নদী বন্দর হচ্ছে প্রোটোকল রুটের আন্ডারে। ইমিগ্রেশন ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য আপাতত টেম্পোরারি কিছু ব্যবস্থা করা হচ্ছে। আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে একটা আন্তর্জাতিক মানের স্ট্রাকচারাল একটা অবকাঠামোগত উন্নয়ন আমরা সাধন করতে পারবো।
কলকাতা থেকে গুয়াহাটি 1535 কিলোমিটার পুরো ভ্রমণে সময় লাগবে 17 দিন। আগামী 29 মার্চ শুরু হবে প্রথমবারের মতো এই যাত্রা। মূলত পর্যটকদের লক্ষ্য করে শুরু হওয়া এই প্রকল্পে একজন যাত্রীর খরচ হতে পারে 20 থেকে 25,000 টাকা। বিআইডব্লিউটিসি তার একটি জাহাজ আমরা চেষ্টা করতেছি যে এটা ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চালু করার জন্য। সভা করে এটার ইমিগ্রেশন, সিকিউরিটি ক্লিয়ারেন্স কিছু বিষয় আছে। অনেক পর্যটক ভারত থেকে আসবে, তাতে আমাদের যোগাযোগ, ব্যবসা, নৌ বাণিজ্য এবং পর্যটন, তাদের এই সুবিধাগুলো হবে। প্রতি বছর সড়ক ও আকাশপথে দুই দেশের মধ্যে 15 লাখ মানুষ যাওয়া আসা করেন। দেশের ভিতরে নৌপথে ছোট বড় 800 জাহাজ চলাচল করলেও আন্তর্জাতিক রুটে চলতে পারে মাত্র 12টি। দুদেশের জন্য লাভজনক এই প্রকল্পে বাংলাদেশ সমানভাবে অংশ নিতে হলে দ্রুত বেসরকারি জাহাজ নির্মাতাদের উৎসাহী করে বাড়াতে হবে জাহাজের সংখ্যা। আর যে নৌবন্দরগুলো ব্যবহার করা হবে সেগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলেই আসবে টেকসই ও কার্যকর সুবিধা। ইহসান জুয়েল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। অমর একুশে বইমেলা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীরা। লেখক ও প্রচ্ছদ শিল্পীদের কেউ পরিবর্তন, পরিমার্জন, কেউ বা এখনো নিমগ্ন নতুন সৃষ্টিতে। অন্যদিকে বই ছাপার কাজে ব্যস্ত প্রকাশকরা। সবারই প্রত্যাশা এবারের বইমেলা মুখর থাকবে পাঠকের পদচারণায়। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। ভাবনার হাওয়ায় দোলা লাগলে শব্দেরা ছুটে আসে, নব আনন্দে সৃষ্টি হয় সাহিত্য। লেখক মাত্রই চাওয়া প্রকাশিত হোক তার সৃষ্টিকর্ম। তবে এই প্রত্যাশা আরও প্রবল হয় যখন দুয়ারে করা নাড়ে অমর একুশে গ্রন্থমেলা। তাই তো প্রতিবারের মতো এবারও লেখকদের ব্যস্ততার কমতি নেই এতটুকু। বইমেলার একটা আলাদা চরিত্র আছে তো, এবং বরাবরের এই ঐতিহ্য আছে। লেখক, প্রকাশক এরা সবাই মিলেই এটাকে একটা নতুনত্ব সংযোজন করে। সেই হিসাবে একটু ভিন্নতম বটেই। লেখনির ব্যাপকতম সারাংশই প্রচ্ছদ, যা বইয়ে আনে পূর্ণতা, দেয় সৌন্দর্য। বইয়ের প্রচ্ছদ এখন নিজেই এক শিল্প, তাই তো প্রচ্ছদ শিল্পীরাও এখন ব্যস্ত। প্রথমে দর্শনধারী একটা কথা আছে, পাঠক এই যে বইয়ের কন্টেন্ট জেনে এসে বই ধরবে তা না। সেক্ষেত্রে প্রচ্ছদ দেখবে, প্রচ্ছদের প্রতি আকৃষ্ট হবে, তারপর হয়তো বইটা হাতে নেবে, দেখবে। সব মিলিয়ে আমার হাতে প্রায় আমি প্রায় 70-75টার মতো বই করেছি, আরো প্রায় 30-35টা কভার হাতে আছে। ছাপা, বাধাই সহ নানা ধাপ পেরিয়ে পাণ্ডুলিপি হয়ে উঠছে বই। যাদের তত্ত্বাবধানে এটি হচ্ছে তাদের ব্যস্ততা এখন বহুগুণ থাকবে, এটা অনুমেয়। তবে এই ব্যস্ততার মাঝেও তাদের প্রত্যাশা মেলা শুরুর আগেই সকল কাজ শেষ করতে পারবেন তারা। প্রায় 60% মতো কাজ শেষ করে ফেলেছি। আমরা চিন্তা করছি প্রথম সপ্তাহে প্রায় 70% মতো বই নিয়ে আসতে পারবো। বইয়ের মানটা আসলে নির্ভর করে আপনি কতটা সময় দিচ্ছেন বইয়ের উপরে। তো আমরা চেষ্টা করি সময়টা দেওয়ার জন্য। বই মেলার আয়োজক বাংলা একাডেমি। মেলার সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে একাডেমির কর্মকর্তা কর্মচারীরাও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। শূন্য এ প্রাঙ্গণ ভরে উঠবে প্রাণের সজীবতায়। প্রকাশক লেখকদের প্রস্তুতি তো চলছেই, এবার পাঠকের প্রস্তুত হবার পালা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রহস্য উদ্ঘাটনে তৎপরতা শুরু করেছে পুলিশও। এদিকে ময়নাতদন্ত শেষে প্রতীকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট নগরীর কাজলশাহ এলাকার একটি বাসা থেকে সোমবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। শিক্ষকদের রাজনীতির শিকার হয়েই আত্মহননের পথ বেছে নিয়েছেন অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া প্রতীক, এমন অভিযোগ তোলেন অনেকে। পরিবারের বরাতে ওই অভিযোগ প্রকাশ হয় গণমাধ্যমেও। মঙ্গলবার তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ডক্টর বিলাল উদ্দিনের নেতৃত্বাধীন 3 সদস্যের কমিটির প্রতিবেদনের পরই ব্যবস্থা নেওয়ার কথা জানান উপাচার্য। আর তাতে আস্থা রাখছেন প্রতীকের বাবাও। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার সবাই খুব মর্মাহত। আর পুরো জিনিসটা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি, উচ্চ সক্ষমতা সম্পন্ন, তারা খুব গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখবেন। আমি আন্তাজে কাউকে ব্লেম করতে রাজি না। এখনও তদন্ত কমিটি ডিসি সাহেব করেছেন, ওনারা দেখবেন, এটা আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতীকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তার মোবাইল আমরা চেক করেছি, এটা আমরা পরবর্তীতে তদন্ত করে দেখব এটা অন্য কোনো ব্যাপার আছে কিনা। তার পরিবার সদস্যরা এসেছিলেন, কিন্তু স্পেসিফিকলি কোনো তারা অভিযোগ করেননি। তারা আইনানুগভাবে যেটা বের হয় সেটাই মেনে নেবেন। তাইফুর রহমান প্রতীক বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, সিলেট। সকালের সময় আরও থাকছে। যশোরে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা, বাজার ধরে রাখতে অনলাইনে বিক্রির উদ্যোগ। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবির মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত 1টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছোট ভাই নঈম জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে তিনি কিডনি, ফুসফুস ও লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। গতরাত 1টার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রবীণ এই সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদ ফজর রাজধানীর দারুস সালাম এলাকার ফুরফুরা মসজিদে। এরপর সকাল 11টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ বাড়ি জামালপুরে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। বিশিষ্ট এই সাংবাদিক দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে সাফল্যের সঙ্গে কাজ করেন। সবশেষ তিনি অনলাইন সংবাদ মাধ্যম bdnews24.com-এর জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ভাইয়ের মৃত্যুর সংবাদ ঘোষণা করা বেদনাদায়ক, মর্মন্তুদ, হৃদয়ে আঘাত হানে। তবু সত্য মেনে নিতে হয়। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আমানুল্লাহ কবিরের কন্ট্রিবিউশনের সঙ্গে আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন জড়িত। প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বিমান কিনে অথবা ভাড়া নিয়ে এই সার্ভিস চালু করা হবে। কার্গো সার্ভিসের বাজার, রুট নির্ধারণ ও পরিচালন ব্যয় সার্বিক বিষয় সম্ভাব্যতা যাচাইয়ে 5 সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। ব্যবসায়ীরা বলছেন এতে আকাশপথে পণ্য পরিবহন খরচ কমবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। শুধু কার্গো বা পণ্য পরিবহনের জন্য আলাদা কোনো উড়োজাহাজ নেই বিমানের। যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে সীমিত পরিমাণে বাণিজ্যিক পণ্য পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিশাল বাজার থাকলেও সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ থেকে আকাশপথে 90% পণ্যই পরিবহন করে বিদেশি এয়ারলাইন্সগুলো। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আলাদা কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু করেছে বিমান। এ ব্যাপারে বিমানকে কারিগরি ও আর্থিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। বাজারটা ধরবার জন্য বিমান ডেডিকেটেড কার্গো ফ্লাইট চালু করার লক্ষ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যে কমিটি আমাদের কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করবে এবং এই কার্গো ফ্লাইট চালু করার জন্য কী টাইপের উড়োজাহাজ দরকার এবং কোন কোন মার্কেটে এই ফ্লাইটটা অপারেট করবে, তার ফ্রিকোয়েন্সি কী হবে এবং তার আর্থিক সম্ভাব্যতা সবকিছু চুলচারা বিশ্লেষণ করে কমিটি কর্তৃপক্ষের কাছে খুব শীঘ্রই একটা প্রতিবেদন পেশ করবে এবং তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। ব্যবসায়ীরা মনে করেন বিমান কার্গো সার্ভিস চালু করলে সাশ্রয়ী ভাড়ে পণ্য পরিবহন করা যাবে, বাঁচবে বৈদেশিক মুদ্রা। তবে এই সার্ভিস লাভজনক করতে সঠিক রুট নির্ধারণ ও কার্গো ব্যবস্থাপনার অটোমেশন চান তারা। বিমানকে স্টাডি করতে হবে যে কোন কোন জায়গাগুলো এখন মার্কেট তৈরি করা আছে, তারা কিভাবে সে কানেকশনটা করে কার্গো। বিমানেই মার্কেটটাকে এখন ক্যাপচার করা দরকার, অর্থাৎ সেই জন্য তার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। ইকুইপমেন্টসগুলো এগুলো আরও আধুনিকায়ন করা, ওয়্যার হাউসটাকে খুব আধুনিকরণ করে সাজানো, অর্থাৎ আমি যেন মুহূর্তের মধ্যে জানতে পারি আমার কার্গোটা কোথায় আছে, কি অবস্থার মধ্যে আছে। 2017-18 অর্থ বছরে বিমান কার্গো পরিবহন করেছে 32,667 মেট্রিক টন। এখাতে আয় করেছে 245 কোটি টাকা। পৃথক কার্গো ফ্লাইট চালু করলে আয় অনেক বাড়বে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের জনজীবন, এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর হতে বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ। কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। ভোর 6টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস।
ঠাকুরগাঁওয়ে গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। নড়াইলে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি সন্ত্রাসী। গতরাতে সদর উপজেলার কাড়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চাকুই মেলার মাঠ থেকে একটি বিদেশি পিস্তল সহ রুম্মানকে আটক করা হয়। পরে তাকে নিয়ে সহযোগীদের ধরতে কাড়ারবিল এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুম্মানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে রোমিও নামের এক শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের কাজ। এখানে আশ্রয় পাবে 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হওয়া 4,500 পরিবার। শুধু আশ্রয় নয়, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উদ্বাস্তু হয় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার হাজার হাজার মানুষ, যাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেয় কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নাজিরার টেক, কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ায়। কিন্তু বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আশপাশের সরকারি খাস জমিতে বসবাসরত উদ্বাস্তু বাসিন্দাদের স্থানান্তরের উদ্যোগ নেয় প্রশাসন। 2016 সালে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাঘখালী নদীর পাশে প্রায় 254 একর জমিতে নেওয়া হয় কুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ। 2017 সালের মার্চে কার্যাদেশের পর বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক দ্রুত এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে মাটি ভরাট টেকসই বেড়িবাঁধ নির্মাণের পর এখন শেষ হওয়ার পথে প্রথম পর্বের 10টি ভবনের নির্মাণ কাজ, যেখানে আশ্রয় পাবে 320টি পরিবার। ড্রেনেজ, ইলেকট্রিসিটি, আর হলো ইন্টারনাল রোড, আর হলো ওয়াটার সাপ্লাই, এই কাজগুলো বাকি আছে। স্থায়ী ঠিকানা পাবার আশায় খুশি হলেও উদ্বাস্তু এসব মানুষের চাওয়া তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। মাঝে মাঝে বৃষ্টির জন্য, পানির জন্য সমস্যা হয়, মাঝে মাঝে এরকমই আর অবস্থায় আমরা অবস্থান করতেছি। এখানে যখন আমাদের পুনর্বাসন করা হবে, সেখানে যেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই অবস্থায় উদ্বাস্তু মানুষগুলোকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। শুটকি প্রসেসিং ইউনিট করা কিংবা মার্কেটিং এর ব্যবস্থা করা, এই যে পর্যটকদের যাওয়া, এই সকল বিষয় যখন চালু হবে তখন তাদের কর্মসংস্থানের কোনো অভাব হবে না। কুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পে থাকছে 5ম তলা বিশিষ্ট 139টি ভবন ও 10 তলা বিশিষ্ট একটি টাওয়ার। আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি উদ্বোধন করার কথা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। খেজুরের রস আহরণ, গুড় ও পাটালি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। দেশব্যাপী যশোরের নলেন গুড় ও পাটালির সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ম্লান হতে চলেছে। এ অবস্থায় অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে জেলার গুড়ের সুনাম ও বাজার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। নলেন গুড়, পাটালি ও ঝোলা গুড়ের জন্য বিখ্যাত যশোরের খাজুরা, তেজরোল, এনায়েতপুর, লেবুতলা, পান্তাপাড়া, যাদবপুর, গোবরা, জহুরপুর, মাঝেলি, মথুরাপুর, তেলকূপ, মির্জাপুর এসব এলাকার বিস্তৃত জমি জুড়ে সারি সারি খেজুর গাছ। কার্তিক মাস শুরুর সাথে সাথেই খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেন এ অঞ্চলের কৃষকরা। কারণ শীত মৌসুমে এ অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস এটি। গাছ ছিল অনেক, মানে বহুত গাছ মাইরে ফেলানো হয়েছে বাড়ি করতে যেয়ে, এখন আছে 40টা মতন। ভোরবেলায় গাছ পেড়ে নিয়ে আসলাম, নিয়ে আসি এখন রস জ্বালাই আপনার এই গুড় তৈরি করে আবার যাদের অর্ডার আছে ওনাদেরকে দিতে হবে। 3 থেকে 3.5 মাস এটা চলে আর কি। আর এই সময়টা আমাদের জন্য খুবই ব্যস্ততার সময় আর কি। দেশব্যাপী যশোরের গুড়ের সুনাম থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাজুরা এলাকা হলে গুড়ের জন্য বিখ্যাত, টোটাল বাংলাদেশ সহ অন্য দেশ এলাকার গুড় পাটালি যায়। গুড়ি হালকা চিনি দেওয়া পড়ে, আমরা ন্যায্য দাম পাই না বলে আমাদের কাছে কোনো ইসিরা আসে না।
তবে সুনাম রক্ষায় স্থানীয়ভাবে এবং অনলাইন বাজার ব্যবস্থা চালুর মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী যশোরের খেজুরের গুড় পাটালি যাতে সারা দেশের মানুষ ঘরে বসেই পেতে পারে, এই কারণে আমরা এই কেনারহাটের যাত্রা শুরু করেছি। এই কার্যক্রমটা শুরু হয়েছে শীত মৌসুমে, এখনো পর্যন্ত ফিডব্যাক খুবই ভালো। ক্রেতারা আমাদেরকে বিশ্বাস করছেন এবং আমরা পর্যাপ্ত অর্ডার পাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 723 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে প্রায় 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় নাকি সংলাপ এখনো স্পষ্ট করতে পারেনি আওয়ামী লীগ, দলটির মধ্যেই ভিন্ন মত। সংলাপের নামে দ্বিমুখী আচরণ করছে আওয়ামী লীগ, বললেন মির্জা ফখরুল। যে কোনো আলোচনার আগে শর্ত জুড়ে দিলেন ক্ষমা চাওয়ার। মার্চে চালু হচ্ছে কলকাতা বাংলাদেশ যাত্রীবাহী জাহাজ চলাচল। দুদেশের পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা, নৌবন্দরগুলো ঢেলে সাজাচ্ছে মন্ত্রণালয়। অমর একুশে বই মেলার আগে লেখক, প্রকাশক ও প্রচ্ছদ শিল্পীদের ব্যস্ততা, ছাপাখানায় মিলছে না দম ফেলার ফুরসত। এবং অনিশ্চিত ব্রেক্সিটের ভবিষ্যৎ, ব্রিটিশ পার্লামেন্টে চুক্তি নিয়ে ভোটাভুটিতে থেরেসা মের শোচনীয় পরাজয়, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধী দলের। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।